আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই পড়াশোনা নিয়ে খুব ভালো আছেন। নির্দিষ্ট সময় ছিল 9টা, সব কিছু ম্যানেজ করতে একটু সময় লাগছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন আছি বিশেষ কনফারেন্স, সম্মানিত এমডি বেলাল আহমেদ রাজু পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া শাখায়। আমার সাথে আছেন ক্যামেরার পেছনে আজিজ ভাই, আমরা তাকে দেখাবো সবার শেষে অবশ্য। উনি হচ্ছেন আজকের আমার লাইভ ক্লাসের কনসার্ট বলতে পারেন, আমার ব্যাকআপ ম্যান থেকে শুরু করে এভরিথিং। বাট এবার আজকে থেকে একদম ফর্মালি শুরু হলো ইংলিশ সাহিত্যের ওপর ধারাবাহিকভাবে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 দিয়ে ক্লাস শুরু হয়েছে এবং এটা চলবে। এবং গ্রামারেরও পর্ব 1, পর্ব 2, পর্ব 3 দিয়ে হবে নিয়মিত ক্লাস চলবে। তো সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং স্বাগত আজকের টার্ম ইংলিশ ক্লাস বিশেষ কনফিডেন্স বিবাড়িয়া, মানে ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ। ওকে ওকে, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, দেখেন ইংলিশ সাহিত্য খুব 15 মার্কস বিশেষ প্রিলিতে, আপনারা জানেন এখানে খুব অল্প পরিশ্রমে বেশি মার্কস পাওয়া সম্ভব। ব্যাপারটা কিরকম? ধরেন আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আপনি বিয়ে দেন, টেনশন নিয়েন না। বিয়ে দিয়ে আপনি ক্যাডার হয়ে তারপরে যখন পুলিশ অফিসার হবেন, আজ থেকে 4 বছর পরে আপনার গার্লফ্রেন্ডকে তুলে আনবেন, বাচ্চা ফ্রি। এখানে ইনপুট কম, আউটপুট বেশি। ইংলিশ সাহিত্য তাই, এখানে ইনপুট কম বা আউটপুট বেশি পাওয়া সম্ভব। ইভেন 10 থেকে 15 হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক। আমরা আজকে কথা বলবো যুগ বিভাগ নিয়ে এবং রেনেসা পিরিয়ডের কয়েকজন সাহিত্যিক নিয়ে কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আসেন শুরু করি। দেখেন ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, যদিও যুগ বিভাগে দেখবেন আমাদের সিলেবাসে, এই যে সিলেবাস বিসিএসে আমাদের বিশেষ কনফিডেন্স, এটা হচ্ছে আমাদের প্রসপেক্টাস। এখানে আছেন দেখেন আমাদের সিলেবাসে খুব সুন্দর করে বলা আছে ইংলিশ লিটারেচার, নেমস অফ রাইটার অফ লিটারেচার পিস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি। বলা আছে এলিজাবেথ থেকে 21st সেঞ্চুরি। সুতরাং প্রাচীনতম যুগ এবং মধ্যযুগ সিলেবাসে নাই, এটা পড়ে বিড়ম্বনা তৈরি করার দরকার নাই। 2 নম্বর কথা, আমাদের যুগ হচ্ছে দেখেন ইংলিশ সাহিত্যের যুগ বিভাগ পার্ট 1 রেনেসা পিরিয়ড। গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, যেটাকে বলা হয় গোল্ডেন অথবা বলতে পারেন গ্লোরিয়াস। এই রেনেসা পিরিয়ড বা এলিজাবেথ পিরিয়ডকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, আর্লি রোমান্টিক, আর্লি মডার্ন পিরিয়ড। মানে এই পিরিয়ডটা ইংলিশ সাহিত্যের বেস্ট একটা পিরিয়ড। এই যুগে আছেন হচ্ছে শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম। এখানে দেখেন রেনেসা পিরিয়ড, এখানে যুগ বিভাগ হচ্ছে 1500 থেকে 1660, 160 বছর। আমার সাথে একবার বলেন রেনেসা পিরিয়ড 1500 থেকে 1660। এই বলেন রেনেসা পিরিয়ড 1500 থেকে 1660, 160 বছর। এই যুগ বিভাগ জাতীয় প্রশ্ন যদি দেয় পিএসসি, এটা দিবে হচ্ছে রেনেসা পিরিয়ড থেকে অথবা নিও ক্লাসিক্যাল থেকে। কেননা এই দুইটা পিরিয়ডে অনেকগুলো যুগ বিভাগ উপভাগে বিভক্ত। যেমন দেখেন প্রিপারেশন ফর রেনেসা 1500 থেকে 1558। আমার সাথে একবার বলেন প্রিপারেশন ফর রেনেসা 1500 থেকে 1558। অর্থাৎ এই যুগটা ছিল রানী এলিজাবেথ, তার বাবা হেনরি 8 দুঃশাসনের সময়। এই যুগে ইংলিশ সাহিত্যে তেমন কোনো সাহিত্য রচিত হয় নাই। একমাত্র সাহিত্য ছিল থমাস মুরের ইথিওপিয়া। এরপরে দেখেন রানী এলিজাবেথ ক্ষমতায় বসেন 1558 সালে এবং তার নাম অনুসারে এই যুগের নাম হয় এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603। এবং আপনারা সবাই জানেন রানী এলিজাবেথ উনি ছিলেন ভার্জিন কুইন। উনি বিয়ে না করার কারণে উনার দাদার প্রতিষ্ঠিত অর্থাৎ হেনরি 7 এর প্রতিষ্ঠিত টিউডর বংশ, এই টিউডর বংশের বিলুপ্ত হয়। ইভেন এলিজাবেথ পিরিয়ড 1558 থেকে 1603। কত? 1558 থেকে 1603। এই 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পরে ক্ষমতায় আসেন স্কটল্যান্ডের রাজা জেমস। তার নাম অনুসারে যুগ বিভাগ করা হয় 1603 থেকে 1625, 1603 থেকে 1625, 1603 থেকে 1625। এরপরে দেখেন ক্ষমতায় আসেন চার্লস ফার্স্ট, যার নাম অনুসারে করা হয় ক্যারোলিন পিরিয়ড 1625 থেকে 1649। ইভেন এই যুগটাকে, যেমন এই যুগে 1500 থেকে 1558 ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়, পোপের অনুসারী বলা হয় ক্যাথলিক। আর হেনরি 8 তার বিয়ে সংক্রান্ত ব্যাপারে
পোপের বিরুদ্ধে কিছু মানুষ লেলিয়ে দেয়, যাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ চলে, গৃহযুদ্ধ। 1558 সালে রানী এলিজাবেথ ক্ষমতায় আসার পরে এই গৃহযুদ্ধের অবসান ঘটান। একইভাবে 1625 থেকে 1649 এই যুগেও দুটা দলের উত্থান হয়, একটা হচ্ছে রাউন্ড হেড আর একটা হচ্ছে ক্যাভেলিয়ার। ক্যাভেলিয়াররা ছিল রাজার পক্ষে আর রাউন্ড হেডরা ছিল রাজার বিপক্ষে। ইভেন 1649 সালে চার্লস ফার্স্টকে শিরচ্ছেদ করা হয় এবং ইংল্যান্ডে রাজতন্ত্রের পতন হয়। এই কারণে দেখেন 1649 থেকে 1660 এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না, এর নাম হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। 2 নম্বর কথা দেখেন, সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় একটু দেখেন, এলিজাবেথ ক্ষমতায় আসেন 1558 সালে। তার বড় বোন কুইন মেরি, যাকে বলা হয় ব্লাডি মেরি, উনি মারা যাওয়ার পরে উনি প্রচুর প্রোটেস্ট্যান্ট হত্যা করছিলেন, এই জন্য ওনাকে বলা হয় ব্লাডি মেরি। উনি মারা যাওয়ার পরে ক্ষমতায় আসেন 1558 সালে রানী এলিজাবেথ এবং 1564 সালে শেক্সপিয়ার এর জন্ম হয়। 1564 সালে শেক্সপিয়ারের জন্ম হয় এবং উনি মারা যান 1616 সালে। খুব ঠান্ডা মাথায় দেখেন, এই রানী এলিজাবেথের সময় একটা যুগ বিভাগ আরেকটা আছে, সেটা হচ্ছে এজ অফ শেক্সপিয়ার, যেটা 1590 থেকে 1616। ওনার জন্ম শেক্সপিয়ার 1564। একটু ইকুয়াল বাস্তবতা দিয়ে মনে রাখেন, জন্ম 1564 আর জন্মের পরপরই সে সাহিত্য লিখে নাই। সে সাহিত্য লিখছে 26 বছর পরে। তার সাহিত্যের প্রসারণ থেকে শুরু করে 1590 থেকে 1616 এই সমৃদ্ধ কালকে বলা হয় এজ অফ শেক্সপিয়ার। তার টোটাল জীবন দশা ছিল 52 বছর এবং এই 26 বছর ছিল তার এজ অফ শেক্সপিয়ার। এর মাঝখানে দেখেন আরেকটা পিরিয়ড আছে, এজ অফ পিউরিটান, 1620 থেকে 1660। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে একটু কোরাস করেন। রেনেসা পিরিয়ড, রেনেসা পিরিয়ড হচ্ছে 1500 থেকে 1660। প্রিপারেশন ফর রেনেসা 1500 থেকে 1558। 1558 থেকে 1603 এলিজাবেথ পিরিয়ড। 1603 থেকে 1625 জেমস জ্যাকোবিয়ান পিরিয়ড। আর 1625 থেকে 1649 ক্যারোলিন পিরিয়ড এবং 1649 থেকে 1660 কমনওয়েলথ পিরিয়ড, যেখানে কোনো রাজা ছিল না। এজ অফ শেক্সপিয়ার 1590 থেকে 1616। পিউরিটান, এজ অফ পিউরিটান 1620 থেকে 1660। এখানে প্রায় যুগ বিভাগ টোটাল 7টা। এখান থেকে যুগ বিভাগ জাতীয় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে আসেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড, 1660 থেকে 1785 থেকে 1798। মতান্তর ধরে নেওয়া হয়। একটু ঠান্ডা মাথায় দেখেন, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তার মধ্যে যুগ বিভাগ 3টা। রেস্টোরেশন, আগেই বলছি কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 1660। এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। চার্লস ফার্স্টকে শিরচ্ছেদ করার পরে ইংল্যান্ডের কোনো রাজতন্ত্র ছিল না এবং তার পুত্র চার্লস সেকেন্ড ফ্রান্সে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। এই 11 বছর রাউন্ড হেডরা ইংল্যান্ড শাসন করেন এবং কিন্তু দুর্বিষহ ইংল্যান্ডের জনগণের জন্য নেমে আসে। এই কারণে বলুন দিব, বলুন ঠিক আছে, বলছি ঠিক আছে, আচ্ছা। এই কারণে ইংল্যান্ডে একটা দুর্বিষহ নেমে আসে এবং ইংল্যান্ডের জনগণ মনে করে যে তাদের রাজতন্ত্র ভালো। ফ্রান্সে পালিয়ে থাকা চার্লস সেকেন্ডকে তারা পুনরায় নিয়ে এসে ক্ষমতায় বসান 1660 সালে। এই কারণে এই যুগের নাম দেখানো হয়েছে রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ রাজতন্ত্রের পুনরুদ্ধার। রাজতন্ত্রের পুনরুদ্ধার, রেস্টোরেশন, 1660 থেকে 1700। এরপরে দেখেন আগাস্টান পিরিয়ড, 1700 থেকে 1745। 1700 থেকে 1745 আগাস্টান পিরিয়ড।
1700 থেকে 1745। এরপরে দেখেন এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটি 1745 থেকে দেখেন 1798। এখানে যুগ বিভাগ আছে 3টা। সো প্রিয় শিক্ষার্থী 30 সেকেন্ড। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, সরি আমি উপরে দেখার চেষ্টা করতেছি। এবার দেখেন আমি আবার বলতেছি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এখানে যুগ বিভাগ 3টা। রেস্টোরেশন গণতন্ত্রের পুনরুত্থান 1660 থেকে 1700, আরাস্তান 1700 থেকে 1745, এজ অফ সেন্সিবিলিটি 1745 থেকে 1798। এবার দেখেন এই 3টা যুগ বিভাগের পরে পরবর্তী যুগ বিভাগগুলো তেমন কোনো জটিলতা নাই। ঠান্ডা মাথায় দেখেন, যদি বলি রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832, মাত্র 1798 থেকে 1832, মাত্র 34 বছর। এবং আপনারা সবাই জানেন লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে এই যুগের সূচনা হয়। লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে এই যুগের সূচনা হয়। এখানে যুগ বিভাগ তেমন কোনো ঝামেলা নাই। আবার দেখেন ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901, এটা রানী ভিক্টোরিয়ার আমল এবং এই যুগ বিভাগেও তেমন কোনো ঝামেলা নাই। 1832 থেকে 1901। আপনারা সবাই জানেন মডার্ন এবং পোস্ট মডার্ন 1901 থেকে 1939, এটা ছিল মডার্ন পিরিয়ড। এবং 1939 থেকে প্রেজেন্ট, 1939 থেকে প্রেজেন্ট, এই সময়টাকে বলা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যুগ বিভাগ থেকে যদি একটা প্রশ্ন থাকে সেটা থাকবে রেনেসাঁ পিরিয়ড অথবা নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আপনারা যুগ বিভাগের এই প্রশ্নের উপর জন্য এই দুটা বিভাগকে একটু বেশি গুরুত্ব সহ দেখবেন। আচ্ছা এবার চলে আসেন একদম শুরুতে আমরা কয়েকটা সাহিত্যিক নিয়ে একটু কথা বলি। রেনেসাঁ পিরিয়ড, রেনেসাঁ পিরিয়ড 1 নাম্বার করবেন গুরুত্বপূর্ণ উইলিয়াম শেক্সপিয়ার। এটা অবশ্যই করতে হবে, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। 2 নম্বর করবেন ক্রিস্টোফার মার্লো। 2 নম্বর করবেন ক্রিস্টোফার মার্লো। 3 নম্বর করবেন এডমন্ড স্পেন্সার। 3 নম্বর করবেন এডমন্ড স্পেন্সার। 4 নম্বর করবেন ফ্রান্সিস বেকন। 5 নম্বর করবেন বেন জনসন। 6 নম্বর করবেন থমাস কিট। যদি আপনি মোটামুটি এই 6 জন সাহিত্যিক পড়েন, আই বিলিভ এখান থেকে কভার হয়ে যাবে। এর বেশি পড়ার দরকার নাই। 15 মান ভাবা উচিত, অনেকগুলো যুগ বিভাগ, অনেক সাহিত্যিক, এর বেশি পড়ার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে আসেন, এরপরে যদি বলি জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড, এই পিরিয়ডে পড়বেন 2 জন, একটা হচ্ছে জন ডান, আরেকটা পড়বেন অ্যান্ড্রু মার্ভেল। জন ডান, অ্যান্ড্রু মার্ভেল। অ্যান্ড্রু মার্ভেল জন ডানের লেখা অনুসরণ করত, এই কারণে
তার স্টাইলটা জন ডানের মতো তাকে এই যুগের সাহিত্যিক বলা হয়, কেননা তার জন্ম হচ্ছে 1621 সালে, অথচ দেখেন জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 থেকে 1625। সো তার লেখার ভিতরে জন ডানের একটা ভাবধারা ছিল বলে তাকে এই যুগের সাহিত্যিক, তার সাহিত্য দিয়ে চিন্তা করা হয়। জনাব কত মিনিট হয়েছে? এরপরে ক্যারোলিন পিরিয়ড। ক্যারোলিন পিরিয়ড এই যুগে পড়বেন মাত্র একজন, তার নাম হচ্ছে রবার্ট হেরিক। রবার্ট হেরিক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, রবার্ট হেরিক, আমি আবার বলতেছি, শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সার, বেন জনসন, ফ্রান্সিস বেকন, থমাস কিট, মোটামুটি এটা রেনেসাঁ পিরিয়ড অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড। জ্যাকোবিয়ান থেকে পড়বেন জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, আর ক্যারোলিন থেকে পড়বেন রবার্ট হেরিক। আর কমনওয়েলথ পিরিয়ডে তেমন কোনো গুরুত্বপূর্ণ সাহিত্যিক নাই, এখান থেকে পড়ার দরকার নাই। আচ্ছা, এবার আর কিছুক্ষণ আপনাদের সামনে ক্লাস নেব। আসেন, চারজন সাহিত্যিক যেটা অতীতে আমার কনফিউশন করতো, এই চারজন সাহিত্যিককে নিয়ে আজকে কথা বলে আপনাদের সামনে বিদায় নিব। চলে আসেন, প্রথমেই বেন জনসন। ভালো করে লক্ষ্য করেন, তার নামের ভিতরে কোনো এইচ নাই, জনসন, বেনসন না, সিগারেট না, বেন জনসন, তার নামের ভিতরে কোনো এইচ নাই। এরপরে ফ্রান্সিস বেকন, এরপরে জন ডান। এই তিনজন সাহিত্যিক আমার ভিতরে প্যাস করতো। এই তিনজন সাহিত্যিককে আমরা একটা পার্থক্য করে এক খাতার একটা পেজে টেবিল আকারে একটা ইমাজিনেশন, কল্পনা তৈরি করব, যাতে পরীক্ষা হলে কোনোভাবে প্যাস না বাঁধে। বেন জনসন, এলিজাবেথান পিরিয়ড, ফ্রান্সিস বেকন, এলিজাবেথান পিরিয়ড, আর জন ডান জ্যাকোবিয়ান পিরিয়ড। ইনশাআল্লাহ আজকে যুগবিভাগ নিয়ে কথা বললেও আগামী পর্ব থেকে সাহিত্যের ধারাবাহিক ক্লাসগুলো চলবে বলেই আমার বিশ্বাস। উপাধি ফাদার অফ কমেডি অফ হিউমার্স। ফাদার অফ কমেডি অফ হিউমার্স এর উপাধি হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোস অর এসে। ফাদার অফ ইংলিশ প্রোস অর এসে। ওনার উপাধি হচ্ছে পোয়েট অফ লাভ, ফাদার অফ metaphysical poetry, father of metaphysical poetry। আচ্ছা, এবার দেখেন ওনার সাহিত্য কর্মগুলো মনে রাখতে পারেন। ইভা ছিল বিখ্যাত হিটলারের ওয়াইফের নাম, ইভা ব্রাউন। সে নামটা আমার খুব পছন্দের। ইভাসের ভিতরে আছে তার সাহিত্য কর্মগুলো মনে রাখবেন। ইভাস, every man in his humors out of his humors। গুরুত্বপূর্ণ সাহিত্য গল্পনি, দা
গুরুত্বপূর্ণ সাহিত্য ভলপনি, দ্য আলকেমিস্ট, দ্য সাইলেন্ট উইমেন। একটু ভালো করে দেখেন, ইভাস এর ভিতরে আছে টোটাল সাহিত্য 5টা, খুবই গুরুত্বপূর্ণ। এভরি ম্যান ইন হিজ হিউমার্স, আমার সাথে একবার বলেন, এভরি ম্যান ইন হিজ হিউমার্স, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার্স। ভিতে হচ্ছে ভলপনি, এতে হচ্ছে আলকেমিস্ট, আর এসে হচ্ছে সাইলেন্ট উইমেন। তাহলে একবার বলেন, বেন জনসন, ইভাস, এভরি ম্যান ইন হিজ হিউমার্স, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার্স, ভলপনি, দ্য আলকেমিস্ট, সাইলেন্ট উইমেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভলপনি। এবার আসেন ফ্রান্সিস বেকন। মনে রাখবেন, তার সমস্ত সাহিত্যকর্ম অফ দিয়ে শুরু। ফ্রান্সিস বেকন তার সমস্ত সাহিত্যকর্ম অফ দিয়ে শুরু। আবার বলতেছি, ফ্রান্সিস বেকন তার সমস্ত সাহিত্যকর্ম অফ দিয়ে শুরু। পরীক্ষার হলে যদি আসে অফ সেটা কার, অবশ্যই সেটা হবে ফ্রান্সিস বেকন। বেশি পড়ার দরকার নেই, শুধু মাথায় রাখবেন অফ দিয়ে যত সাহিত্য সবগুলো হচ্ছে ফ্রান্সিস বেকন। 2 নম্বর কথা, অফ দিয়ে সাহিত্য ফ্রান্সিস বেকন। ব্যতিক্রম বিখ্যাত উপন্যাস অফ হিউম্যান বন্ডেজ, অফ হিউম্যান বন্ডেজ। এটা বিখ্যাত উপন্যাস উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মম, উচ্চারণটা মুভব হবে না, হবে মম। এই অফ হিউম্যান বন্ডেজ, এটা ব্যতীত ইংলিশ সাহিত্যের সকল অফ দিয়ে যে কোনো সাহিত্য ফ্রান্সিস বেকন। এবার চলে আসেন জন ডান, যাকে বলা হয় পোয়েট অফ লাভ এবং ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবং উনি কবি, ওনার বিখ্যাত কবিতা নাম্বার 1, দ্য famous poems. Number 1, the good morrow. Number 2, the sun rising. The sun rising. মনে রাখবেন, the sun also rises নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন উপন্যাসিকের। 3 নাম্বার, দ্য ক্যানোনাইজেশন। এবং আপনারা সবাই জানেন, আপনারা ফেসবুকে শেয়ার করে থাকেন, বিখ্যাত একটি উক্তি, সেটা হচ্ছে জন ডানের, হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। তোমার মুখটা বন্ধ করো এবং আমারে ভালোবাসিতে দাও। প্রিয় শিক্ষার্থী, ফেসবুকের মাধ্যমে আমাদের এই শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সাথে থাকবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। এবং আজকের পর থেকে সাহিত্যের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শেষ করা হবে এবং একদিন সাহিত্য, একদিন গ্রামার পর্বভিত্তিক ক্লাসগুলো শেষ করা হবে। আজকে ছিল প্রথম পর্ব। মূলত আজকে ক্লাসটা আমি নিছি বা নেওয়ার চেষ্টা করছি যোগ বিভাগ, এবং যোগ বিভাগ থেকে যদি প্রশ্ন হয় তাহলে প্রশ্ন হবে, আমি আরেকবার বলতেছি, রেনেসাঁ পিরিয়ড এবং নিও ক্লাসিক্যাল সম্ভাবনা বেশি। এবং সেই সাথে রেনেসাঁ পিরিয়ডের কয়েকজন সাহিত্যিকের নাম মেনশন করছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং 3 জন সাহিত্যিকের কিছু সাহিত্যকর্ম বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে একটা হচ্ছে বেন জনসন, আরেকটা হচ্ছে ফ্রান্সিস বেকন, আরেকজন হচ্ছেন জন ডান। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এখান থেকে সামান্য উপকৃত হন, আমাদের এই পরিশ্রম সার্থক।
যদি ভালো লাগে লাইকটি শেয়ার করবেন বেশি বেশি, এবং পাশে থেকে পজিটিভ কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। কারণ বাংলাদেশের মানুষ উৎসাহ দিতে খুব কম পারে, সামনে আগাই দিতে পারে না, কিন্তু বাঁশ দিয়ে পিছনে টানতে পারে। এই জন্য বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। পরিশেষে আপনাদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি, এবং 2020 সাল যেন আপনাদের আগামী শীতকালটা একা কাটাইতে না হয়। এই 20 সাল যেন আপনাদের স্বপ্ন পূরণের সাল হয়। এই 20 সাল যেন আপনাদের জব পাওয়ার সাল হয়। এই 20 সাল যেন আপনাদের বেকারত্ব ঘোষানোর সাল হয়। সৃষ্টিকর্তার কাছে এমনটাই প্রার্থনা। কি আসবে না যেন? সর্বশেষ আপনাদের কাছ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো আমি শাহিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।